চলুন আজ আমরা খবরের শিরোনামের বাইরে যাই আর একটা বিধানসভা কেন্দ্রের একেবারে গভীরে প্রবেশ করি। আসুন ডেটা আর তথ্যের সাহায্যে পশ্চিমবঙ্গের পলাশীপাড়ার রাজনৈতিক অর্থনীতিটা বোঝার চেষ্টা করি। এর আসল সমস্যাগুলো কি তা জানি আর ভবিষ্যতের জন্য একটা পথের দিশা খুঁজি। এই যে ছবিটা দেখছেন, এটা পশ্চিমবঙ্গের সেই অঞ্চলের পলাশীপাড়া। এখানকার ডেটা কিন্তু একটা গভীর রাজনৈতিক পরিবর্তনের গল্প বলছে। সেই গল্পটাই আমরা আজ ধাপে ধাপে খুলে দেখব। কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে আগে তার মাটিকে চিনতে হয়, তার মানুষকে বুঝতে হয়। তো চলুন আগে পলাশীপাড়ার একেবারে ভেতরে ঢোকা যাক। এখানকার ভিত্তিটা বোঝা আমাদের বিশ্লেষণের জন্য খুব জরুরি। এই টেবিলটা দেখুন, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা আছে এখানে। প্রথমত, এটা ১০০% গ্রামীণ এলাকা। তার মানে কি? তার মানে এখানে মানুষের রুটিরুজির প্রশ্নটাই রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এখানে ৭২% হিন্দু আর ২৭% মুসলিম জনসংখ্যা। তার পাশাপাশি মহিষ্য এবং মতুয়া সম্প্রদায়ের মতো প্রভাবশালী গোষ্ঠীর উপস্থিতি এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণকে নিয়ন্ত্রণ করে। মানে এখানে সকাল থেকে সন্ধে মানুষের জীবনটা চলে কৃষিকে ঘিরে। তাদের ভালো মন্দ, তাদের রাজনীতি সবকিছুই এর সাথে জড়িয়ে আছে। চাকরি বাকরির জন্য বড় কোনো শিল্প বা কারখানা এসবের কিন্তু এখানে কোনো অস্তিত্বই নেই। বেশ, তাহলে আমরা এখানকার মাটি আর অর্থনীতির একটা ছবি পেলাম। এবার আসুন দেখি এখানকার রাজনীতির হাওয়া কোন দিকে বইছে। আর তার জন্য সবচেয়ে ভালো উপায় হলো সংখ্যা দেখা, কারণ সংখ্যা কিন্তু মিথ্যে বলে না। চলুন দেখি পলাশীপাড়ার জমিন থেকে কি সংকেত আসছে। ভাবুন একবার, ৮৩.১%। একটা গ্রামের মানুষ যখন এত বিপুল সংখ্যায় ভোট দিতে আসেন, তখন বুঝতে হবে তাদের কিছু বলার আছে। তারা চাইছেন তাদের কথা শোনা হোক, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক। এটা একটা নীরব চিৎকার। আর এই বার চার্টটা, এটা তো একটা অসাধারণ গল্প বলছে। একদিকে দেখুন সিপিএম, যারা একসময় এখানে মূল শক্তি ছিল, তাদের ভোট ৪৩% থেকে একেবারে ১৩% নেমে এসছে। একটা ধস। আর সেই ভোটটা গেল কোথায়? দেখুন, টিএমসি আর বিজেপি দুজনেরই ভোট বেড়েছে অনেকটাই। মানে লড়াইটা এখন সরাসরি দুটো দলের মধ্যে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা বড় রাজনৈতিক শক্তি প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেল, আর লড়াইটা হয়ে গেল দ্বিমুখী। মানে এখানকার রাজনীতির খেলার পুরো নিয়মটাই কিন্তু পাল্টে গেছে। এটা শুধু কয়েকটা সংখ্যার এদিক ওদিক নয়, এটা একটা ঐতিহাসিক পরিবর্তন। আচ্ছা, আমরা তো দেখলাম কি হয়েছে, কিন্তু আসল প্রশ্ন হল কেন হল? ভোটারদের মনে এমন কি অসন্তোষ ছিল যার ফলে এই পরিবর্তনটা এলো? চলুন এই রায়ের একটা ব্যবচ্ছেদ করে দেখা যাক। এই যে মানুষের এত রাগ, তার উৎসটা কোথায়? দেখুন, কারণগুলো কিন্তু একটা নয়, অনেকগুলো। ব্যাপক দুর্নীতি, যেটাকে লোকে কাটমানি বলে চেনে। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে হাজার হাজার তরুণের স্বপ্নভঙ্গ। চাকরির অভাব, রাস্তাঘাট পরিকাঠামোর বেহাল দশা, আর হ্যাঁ, ভোটের পরের হিংসা। এসব মিলিয়েই কিন্তু ক্ষোভটা তৈরি হয়েছে। গণতন্ত্রে এই ক্ষোভ প্রকাশ করাটাও কিন্তু একটা অধিকার। আমাদের সংবিধান আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে একটা দায়িত্ব আসে। আর সেই দায়িত্বটা হলো জেনে বুঝে তথ্য দিয়ে নিজের বক্তব্য রাখা, একটা সুস্থ মর্যাদাপূর্ণ বিতর্ক তৈরি করা। শুধু অভিযোগের জন্য অভিযোগ নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে কথা বলা। আর এই যে ক্ষোভের কথা বলছি, এগুলো কিন্তু মানুষের মন গড়া নয়। এগুলো তাদের প্রতিদিনের জীবনের সমস্যা। যেমন ধরুন, তেহট্টে বন্যা ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি, রেশনের দোকানে খারাপ চাল পাওয়া, ৩৪ নম্বর জাতীয় সড়কের দিকে তো তাকানোই যায় না, জায়গায় জায়গায় মরণ ফাঁদ, বা গ্রামের মন্দিরের জমি নিয়ে বিবাদ, যা কেউ সমাধান করছে না। এগুলোই তো আসল সমস্যা। তো রোগটা তো ধরা পড়ল, সমস্যাগুলো স্পষ্ট। এখন প্রশ্ন হল, এর ওষুধটা কি? প্রতিকারটা কোথায়? দেখুন, শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না। আসল কাজ হলো সমাধানের পথ দেখানো। তো চলুন এবার আমরা একটা সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার দিকে নজর দিই। এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা ডেটার ওপর ভিত্তি করে তৈরি একটা ব্লুপ্রিন্ট। একটা সমাধান দেখতে কেমন হতে পারে? এই টেবিলটা দেখুন। ওই যে বিপজ্জনক ৩৪ নম্বর জাতীয় সড়ক, সেটার জন্য ২০০ কোটি টাকার একটা প্রজেক্ট, যা ১৮ মাসে শেষ করা সম্ভব। বন্যার হাত থেকে ফসল আর কৃষকদের বাঁচাতে ৮০ কোটি টাকার বাদ মাত্র ১২ মাসের কাজ। আর যুবকদের চাকরির জন্য ৫০ কোটি টাকার একটা কৃষিভিত্তিক শিল্প হাব, যা ২ বছরের মধ্যে তৈরি হতে পারে। প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট টাকা আর নির্দিষ্ট সময়সীমা। এটাই হলো জবাবদিহিতা। এবার আসি জনকল্যাণের কথায়। সরকারি সাহায্য বা পরিষেবা, এটা কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা প্রত্যেক নাগরিকের অধিকার। আর এই অধিকারটা নিশ্চিত করা মানে তাদের সম্মান আর মর্যাদাকে নিশ্চিত করা।
কেন্দ্রীয় সরকারের অনেক ভালো ভালো প্রকল্প আছে, কিন্তু আসল লড়াইটা হলো সেই প্রকল্পগুলোকে একদম শেষ মানুষটার কাছে পৌঁছে দেওয়া। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা বাড়ি, জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে জলের লাইন, বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা। এই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে পরিণত করাটাই আসল পরীক্ষা। আর এই সব পরিষেবা দিতে গিয়ে সরকার কিন্তু আমাদের সবার তথ্য নেয়, আমাদের ডেটা সংগ্রহ করে। এখানেই সম্মতি বা কনসেন্টের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের দিনে আধুনিক প্রশাসনের মূল কথাই হলো এটা, যে কাজের জন্য আপনার ডেটা নেওয়া হচ্ছে, আপনার স্পষ্ট অনুমতি ছাড়া সেই ডেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এটা শুধু তথ্যের সুরক্ষা নয়, এটা একজন নাগরিক হিসাবে আপনার মর্যাদার প্রশ্ন। তাহলে আমরা পলাশীপাড়ার একেবারে মাঠের বাস্তব পরিস্থিতি থেকে শুরু করে ডেটা বিশ্লেষণ করে একটা সম্ভাব্য সমাধানের রূপরেখা পর্যন্ত এলাম। এবার পুরো আলোচনাটাকে এক জায়গায় আনার সময় হয়েছে। তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যত ডেটা বিশ্লেষণ করি বা স্ট্র্যাটেজি বানাই না কেন, গণতন্ত্রে শেষ কথা বলেন সাধারণ মানুষ। তাদের রায়, তাদের ম্যান্ডেট, সেটাই হলো আসল মাপকাঠি। তাই শেষ প্রশ্নটা এটাই, ডেটা, স্বচ্ছতা আর জবাবদিহিতার ওপর ভিত্তি করে যদি একটা সরকার চালানোর পরিকল্পনা করা হয়, তাহলে কি সেটা মানুষের বিশ্বাস জিততে পারবে? পলাশীপাড়ার ভবিষ্যৎ কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।